আমাদের টেকনিক্যাল হেড হলো রিপন, হ্যাঁ কি সে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাই। এটা দেখে কিছু পড়া যায়? দেখো তো, একটা সার্কুলার এটা। স্যার হ্যাঁ। এটা জুম করলে পড়া যেতে পারে। এখানে ডান সাইডে দেখো তো, ডেট দেওয়া আছে কি, 9 আগস্ট 2021। অর্থাৎ এই যে 9 তারিখের সার্কুলার, এটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। এবং এটা কি লেখা আছে দেখো, 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট সমূহের ক্ষেত্রে বিষয় ভিত্তিক শিক্ষকের মূল্যায়ন নির্দেশনা। অর্থাৎ শিক্ষকরা কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবেন সেই সংক্রান্ত 8-9টা নিয়ম এখানে আমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা যদি তোমরা না জানো তাহলে তোমরা মার্কস হয়তো মানে তোমরা ভুল করবা। এই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমরা কিভাবে খাতা দেখবো এটাও তোমাদেরকে জানা উচিত। না জানলে তুমি তোমার অ্যাসাইনমেন্টে তোমার যে ম্যাক্সিমাম আউটপুট সেটা তুমি দিতে পারবা না। তো দেখো, এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, সব তো এখানে পড়া মানে ঠিক হবে না। আমি এই যে ইয়েলো কালারে হাইলাইট করে রাখছি। এখানে 1 নম্বরে দেখো মূল। জি স্যার, আগের বার তো বলছিলেন এটা নিয়ে। কেন, তোমাদের যে অ্যাসাইনমেন্ট কপিটা আছে সেখানে রুব্রিক্স দেওয়া আছে, সেখানে ঘর করে করে দেওয়া আছে না যে জি স্যার। এই কয়টা পয়েন্ট লিখলে এত মার্কস পাবা, এই কয়টা পয়েন্ট লিখলে এত মার্কস পাবা। ওইটাই হলো হ্যাঁ। রুব্রিক্স, ঠিক আছে। তাহলে ওই হ্যাঁ। রুব্রিক্সটা তোমাদেরকে দেখতে হবে ভালো করে, যে আমি যে অ্যাসাইনমেন্টটা করলাম সেটা সেটা আমার রুব্রিক্স এর সাথে মেলে কিনা। যদি রুব্রিক্স এর যে পয়েন্টটার সাথে মিলবে আমি সেই টাইপের মার্কস পাবো। তাহলে এটা আমাদেরকে একটু দেখতে হবে। আমি ইম্পর্ট্যান্ট গুলোকে হাইলাইট করে রাখছি। তারপরে 3 নম্বরে দেখো যে অ্যাসাইনমেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য কি। একজন শিক্ষক তোমার অ্যাসাইনমেন্টটা দেখার পরে আগে দেখবে এই কয়টা বিষয়, যে তুমি বিষয়ের যে প্রকৃতি, তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখছো সেটা তুমি তোমার কনটেক্সটের সাথে মিল আছে কিনা, এবং অ্যাসাইনমেন্টের চাহিদা কি চেয়েছে অ্যাসাইনমেন্টে আর তুমি কি আউটপুট দিয়েছো অ্যাসাইনমেন্ট। তারপরে পরিসর, ধাপ, চিন্তার ব্যাপকতা, শিক্ষার্থীর লেখার মধ্যে সৃজনশীলতা ও মৌলিক বিষয়। এই কথাগুলো আমরা বারবার করে তোমাদের বলি এই কারণেই যে তুমি শুধু আরেকটা দেখে কপি পেস্ট দিয়ে দিলে এটা করলে একদমই বোকামি করবা। কারণ অ্যাসাইনমেন্টে তোমার যে নিজস্বতা সেটা ফুটে তুলতে হবে। তুমি কতটুকু ওই বিষয়টা নিয়ে ভাবছো বা কি তুমি চিন্তা করে একটা ডিসিশনে আসছো, এইটা তোমার অ্যাসাইনমেন্টে ফুটে উঠবে। তোমার এখানে যে কয়জন আছো সবাই, প্রত্যেকেরই চিন্তা ভাবনা, প্রত্যেকের হাতের লেখা, প্রত্যেকের উপস্থাপনা সবকিছু কিন্তু আলাদা। আমরা চাই যে প্রত্যেকের উপস্থাপনাটা আলাদা আলাদাই হোক, এবং আহ, সেই আলাদা আলাদা বিষয়গুলো যেন আমার যে রুব্রিক্স এর যে পয়েন্ট গুলো দেওয়া আছে সেগুলোর সাথে কমপ্লাই করে। তাহলেই তুমি ম্যাক্সিমাম নাম্বারটা পাবা। তারপরে 5 নম্বরে এখানে যে রুব্রিক্স এ আমরা কিভাবে নম্বর দিব সেটা দেওয়া আছে, কিন্তু এই দেখো ক, খ, গ, ঘ, নম্বরের আনসার তুমি করলে, ক নম্বরে আমি দেখবো যে ওখানে যে 4টা পয়েন্ট উল্লেখ করার কথা আছে তুমি সেটা করছো কিনা, সেটা নিয়ে তোমার আলোচনার মধ্যে নিজস্বতা আছে কিনা, সেটা নিয়ে তুমি তোমার মধ্যে সৃজনশীলতা আছে কিনা, সেগুলা দেখে আমরা কিন্তু ওখানে মার্কিং করবো। তারপরে দেখো 7 নম্বর, কালো কালি দিয়ে এবং দুর্বল অংশ লাল কালি দিয়ে। অর্থাৎ তুমি যদি অপ্রয়োজনীয় কথা লেখো সেই কথাগুলোকে আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করব। যেগুলো কনটেক্সটের বাইরে লিখছো অথবা অতটা স্ট্রং লজিক সাপোর্ট করে নাই তোমার ইসে পয়েন্টের সাথে। আর অ্যাসাইনমেন্টের যে অংশটা স্ট্রং, তুমি মূল রুব্রিক্স এর সাথে প্রপারলি ম্যাচ করছে যে অংশটা, সেটা কিন্তু আমরা কালো কালি দিয়ে মার্কিং করব। মানে একটা অ্যাসাইনমেন্ট আমি ওই যে নর্মাল খাতা দেখার মতো কিন্তু দেখে দিচ্ছি না। আমাদেরকে এই কয়টা বিষয় অবশ্যই মেনটেন করতে হবে, তা না হলে মানে এগুলো এগুলো মেনটেন করে আমাদের তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো আমরা দেখবো। ফলে এগুলো তোমাদেরও জানা দরকার। হ্যাঁ,
লাস্টে 8 নাম্বার দেখো যে মুখস্থ বা হুবহু পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া যাবে না। তুমি যে জ্ঞানটা অর্জন করেছো, তোমার যে দক্ষতাটা তৈরি হয়েছে, বা তোমার চিন্তা ভাবনা, কল্পনা শক্তি, অনুধাবন ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, স্বকীয়তা, সৃজনশীলতা এবং নান্দনিক উপায় উপস্থাপন করতে পারছো কিনা। এই যে এই বিষয়টা বলার কারণ হচ্ছে যে দেখো, তোমাদের হাতে ইউটিউব আছে, গুগল আছে, ফেসবুক আছে, সামাজিক অনেক যোগাযোগ মাধ্যম আছে। এখানে আমরা যে তোমাদেরকে প্রবেশ করতে নিষেধ করছি, ব্যাপারটা তা না। বর্তমান সময়ে সব থেকে বড় টিচার হচ্ছে ইন্টারনেট। যে কোনো বিষয় তুমি ইন্টারনেটে সার্চ করলেই সেখান থেকে শিখতে পারবা। শেখার একটা বিরাট ক্ষেত্র। ফলে এই যে আমি যে জ্ঞান, আমার যে জ্ঞান, তোমার যে জ্ঞান, আমাদের থেকে অনেক অনেক বেশি জ্ঞান হচ্ছে কি ইন্টারনেটে সবকিছুই আছে। সেখান থেকে আমরা আমাদের জ্ঞানটা আহ সমৃদ্ধ করতে পারি। কিন্তু তার মানে এই না যে আমি সেই জিনিসটাকে হুবহু কপি আমার এই অ্যাসাইনমেন্টে তুলে দেবো। তুমি ইন্টারনেটে দেখো 4-5টা টিউটোরিয়াল, তুমি দেখো যে এই অ্যাসাইনমেন্টের উপরে তারা কিভাবে কাজ করছে। দেখে এবার তুমি নিজে নিজে চিন্তা করো যে আসলে কি এরা ঠিক করছে নাকি এদের মধ্যেও ভুল আছে। কারণ যে জায়গাটাতে বেশি কিছু পাওয়া যায় সেখানে গার্বেজ অর্জন করতে পারো, সেই সুযোগটা ইন্টারনেট থেকে নিতে পারো তুমি। কিন্তু তোমাকে যে অংশটা ওরা ভুল করছে বা যে অংশটা ঠিক না ইন্টারনেটের, সেটাকে তুমি অ্যাভয়েড করবা এবং নিজের মতো করে উপস্থাপন করবা। যে ব্যক্তি ওই নোটটা তৈরি করে ভিডিও আকারে করছে বা একটা ওয়েবসাইটে লিখছে ব্লগ আকারে, সে কিন্তু তার স্বকীয়তা প্রেজেন্ট করছে ওই অ্যাসাইনমেন্টে। তুমি তারটা করবা কেন? তুমি নিজেরটা করবা। তুমি তার ওইটা পড়ো, আরেকজনেরটা পড়ো, পড়ে তুমি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হও। বাট তুমি অ্যাসাইনমেন্টটা তৈরি করো ঠিক তোমার মতো করে। আমার এই লাস্ট কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমি এই নির্দেশনা দেখানোর উদ্দেশ্য একটাই। আর একটা কোশ্চেন তোমরা আমাকে অনেকেই মেসেঞ্জারে নক করো যে স্যার, প্রশ্নের ধারাবাহিকতা রাখবো কিনা, ক খ গ ঘ। এটা আসলে এই ধরনের সার্কুলারে কখনো আসে নাই যে ক খ গ ঘ এভাবে লেখা যাবে না। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তোমরা ক খ গ ঘ আকারেই লিখবা। তা না হলে এই যে আমরা যে নির্দেশ মার্কস দেব তোমাদের, এই যে দেখছো এই যে 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্টে আমরা তোমাদেরকে মার্কস দেবো যে ক নম্বরে কত পেয়েছো, ক নম্বরে কত পেয়েছো। তো অ্যাসাইনমেন্টের ভিতরে ক খ গ ঘ এভাবে আকারে লিখলে সেটা আমার জন্য বরং আরো ভালো হবে মার্কস দিতে। তারপরে আমরা আসি, তোমরা যে অংশটা থেকে লেখা শুরু করবা, কাভার পেজ তো গেল, কাভার পেজের মানে পেছন সাইডে কিছু লেখা যাবে না। বোঝা গেছে? প্রিন্ট করা যে পাশটা তার অপোজিট সাইডে যে জায়গা ফাঁকা আছে লিখে দিই না, ওইটা তোমার অ্যাসাইনমেন্টের সৌন্দর্যটা নষ্ট করে দিবে। আর ওখানে লেখা যাবে না। তারপরে তুমি যে পেজ থেকে লেখা শুরু করবা সেখানে তুমি এই যে আমি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি তোমাদের, দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এটাই তো লেখা আছে তোমাদের অ্যাসাইনমেন্ট, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা এই খাতার শুরুতে এভাবে লিখবা যে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যে যে পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা সেটার উপরে এটা লিখবা যে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অংশীদারি ব্যবসায় ও হিসাব প্রক্রিয়া। ঠিক আছে? অ্যাসাইনমেন্টের নামও লিখে দিতে পারো বাম পাশে, যে অ্যাসাইনমেন্টের নাম, আর উপরে হলো অ্যাসাইনমেন্টের নাম্বার। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এটা অনেক বড় জিনিস, তোমাদের চোখে হয়তো জুম না করলে আসবে না। আমি তারপরে যাই, এটা আমি ভেঙে ভেঙে দেখাবো। দেখো, আহ উপরে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া, এখানে পুরো অঙ্কটা তোলা আছে বাম পাশে। আর ডান পাশে ক খ গ ঘ উম, এই 5টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। আর রুব্রিক্স এর একটা অংশ আমি এখানে নিয়ে আসছি, সেটা হলো যে তুমি ফুল মার্কস কিভাবে পেতে পারো, তাই না? যদি প্রথমটার ক্ষেত্রে 4টি নিষ্পত্তি প্রক্রিয়া বর্ণনা করতে পারো, তাহলে তুমি এখানে 4 মার্ক পাবে। তাহলে এখানে দেখো প্রথমটাতে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করো।
এই যে একটা কথা বলা হচ্ছে এক্সপ্লেইন, ইংরেজিতে বলা হচ্ছে এক্সপ্লেইন ইট, আর বাংলায় আসতেছে কি বর্ণনা করা। বর্ণনা যখনই করতে বলে তখন বিষয়টা একটু দীর্ঘ হয়ে যায় না? হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে এখানে তোমার ক্যারিশমা দেখানোর সুযোগ আছে। তুমি এখানে উল্লেখ করে দিলে যে আম, কি বলে, যে চুক্তিতে উল্লেখ নাই আম, আহ, ঋণের সুদ কত পার্সেন্ট হবে। আহ, এটা এটা কিন্তু ভালো অ্যান্সার হলো না। তুমি এখানে ভালোভাবে এক্সপ্লেইন করতে পারো যে এখানে আবুল, আব্দুল, আসাদুল এরা তিনজন একটা ব্যবসা যেহেতু শুরু করেছে, কিন্তু তারা যে চুক্তিপত্রটা শুরুতে তৈরি করেছে সেইখানে ঋণের সুদের হার কত হবে সেটা তারা উল্লেখ করেনি। এমন যে ঋণ প্রদান করবে প্রতিষ্ঠানে তাকেই 6% হারে ঋণের সুদ প্রদান করতে হবে। ঠিক আছে, এভাবে করে তুমি করতে পারো, তুমি এক্সাম্পল নিয়ে আসতে পারো। আর ক নম্বরে কিন্তু বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে। সহায়ক তথ্য মানে কি, যে বাম পাশে যে অঙ্কটা দিয়েছে এরা, তাই না, আবুল, আব্দুল আর আসাদুলের যে অঙ্কটা দিয়েছে এইটাই হচ্ছে সহায়ক তথ্য। এবং তোমাকে এই তথ্যের ভিত্তিতেই তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে এখানে যে যে বিষয়গুলো আসছে বা যেগুলো আসে নাই সেটার ভিত্তিতেই কিন্তু তোমাকে এটা এক্সপ্লেইন করতে হবে। কিন্তু আহ তুমি ইউটিউব বা বিভিন্ন জায়গায় হয়তো দেখে থাকবা যে তারা 4-5টা বা 8-10টা কারণ উল্লেখ করে রাখছে, কিন্তু বিষয়টা তা না। কিন্তু তুমি এখানে 4টা কারণই উল্লেখ করবা, 4টার বেশি করার দরকার নাই। কারণ এ বলছে যে 4টা যদি করো তাহলে তুমি 4 মার্ক পাবে, কিন্তু এই 4টা তুমি কিভাবে করবা এটা গুরুত্বপূর্ণ। এই 4টা পয়েন্ট তুমি তোমার মতো করে তুমি প্রেজেন্ট করবা কত সুন্দরভাবে সেটার উপর নির্ভর করতেছে। তাহলে দেখো আমরা এইটা একটু করি যে এই বাম পাশের অঙ্কটা তোমরা হয়তো সবাই পড়ছো বেশ কয়েকবার, তাও আমরা এখান থেকে পড়বো। এখানে দেখো উম মুনাফা বন্টনের হার কি হবে। আমরা যে এই যে বাম পাশে যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই অঙ্কটায় মুনাফা বন্টনের হার কি দেওয়া আছে, দেখো তো, পড়ে দেখো তো, কেউ একজন রেসপন্স করো। আমি প্রশ্ন হ্যাঁ, তাহলে পুরা অঙ্কটায় কি মুনাফা বন্টনের হার দেওয়া আছে? অঙ্কটা কি সবাই পড়ছি আমরা এর আগে? সবাই পড়ছি? আর কয়েকজনের একটু জি কথা স্যার। শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। স্যার, করছি। জি স্যার। না পড়লে কিন্তু আবার পড়া যায় এখানে, ঠিক আছে? তো এই পুরো অঙ্কে কিন্তু মুনাফা বন্টনের হার উল্লেখ আর আসাদুল এদের মধ্যে যে চুক্তিটা সম্পাদিত হয়েছে সেটা কি আমাদের সামনে আছে? এই যে এদের যে ব্যবসা প্রতিষ্ঠান এদের চুক্তিপত্রটা কি আমাদের কাছে আছে? না স্যার। নাই, কিন্তু আমরা এই অঙ্ক পড়ে পড়ে বুঝতে হবে আমাদেরকে যে তাদের তাদের জি যে স্যার। চুক্তিপত্র সেটা তো আমাদের জি হাতে স্যার। নাই। কিন্তু আমরা এই অঙ্কটা পড়ে বুঝতে পারছি এটা যে এই মুনাফা বন্টনের হারটা তাদের চুক্তিপত্রে উল্লেখ করা হয়নি, এটা আমরা বুঝতে পারি, তাই না? জি। জি। তাহলে আমাদেরকে বলা প্রথমে দেখবো যে চুক্তিপত্রের যে আইনটা, পার্টনারশিপ অ্যাক্ট 1932, এই অ্যাক্টে ওই বিষয়ে কি বলা আছে সেটা আমাদেরকে মানতে হবে, ঠিক না? মনে করো জি। আজকের ক্লাসে আমরা যে কয়জন জি আছি, স্যার। আমরা এই কয়জন হচ্ছে একটা পার্টনারশিপ বিজনেসের পার্টনার সবাই। তো আমরা একটা ডিড করে নিছি ব্যবসা করার আগেই সবাই। সেই ডিডে যদি এরকম কোনো বিষয় না থাকে, অর্থাৎ আমাদের ওই ডিডে আমরা মুনাফা বন্টনের হার উল্লেখ করিনি, যে শোভন কত টাকা প্রফিট পাবে, কত অংশ, আমি কত পাবো, মাহিম কত পাবে, এগুলো আমরা কিছুই উল্লেখ করিনি চুক্তিপত্রে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উপায় কি? আমাদের তখন বাংলাদেশে যে প্রচলিত আইন 1932 সালের অংশীদারি আইন সেটাতে দেখতে হবে। তো সেইটার যদি আমরা দেখি, আমি এই যে তোমাদের জন্য আলাদা একটা ইংরেজি প্যারা দেখাচ্ছি, দেখো এই যে চ্যাপ্টার 3 13B, এই পার্টনারশিপ অ্যাক্টের
নম্বর অধ্যায়ের সেকশন 13 ক্লজ নাম্বার 13 বি তে বলা আছে কি, একটু পড়ো তো ইংরেজি সেন্টেন্সটা, কে পড়বে? শাকিল পড়ো, শাকিল, জি স্যার। দেখি ইংরেজি কেমন পড়তে পারো। হ্যাঁ, The partners are entitled to share equally in the profits earned and হ্যাঁ, shall contribute equally to the losses sustained by সাস্টেইনড the বাই দ্য firm. ফার্ম। তাহলে দেখো এর মানে কি আসলো, কেউ বলতে পারবা? এটা এই মানে পার্টনারশিপ একটা হচ্ছে ইংরেজিতে আছে হ্যাঁ স্যার পুরাটাই। পারবো। হ্যাঁ, কি বলো তো? স্যার অংশীদাররা তাদের শেয়ারের যত আয় হবে স্যার, আয় এবং ক্ষতি হবে সেগুলো স্যার সমানভাবে স্যার ভাগ করে নেবে। শুধু এটুক বলা আছে, আর কিছু বলা নাই? আচ্ছা দেখো, এটার অর্থ বলা হচ্ছে ব্যবসায়ের উপার্জিত যে মুনাফা, সেই মুনাফা অংশীদারগণ সমানভাবে ভাগ করে নিবে। কোন ক্ষেত্রে? যদি চুক্তিপত্রে মুনাফা বন্টনের হার উল্লেখ না করা থাকে সেই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যে আবুল, আব্দুল, আসাদুল, এদের ক্ষেত্রে কি মুনাফা বন্টনের হার উল্লেখ করা আছে? এই যে নাই। আমাদের যে অঙ্কটা, এখানে মুনাফা বন্টনের হার উল্লেখ করা নাই। এদের যে চুক্তিপত্র সেটাতে আমরা বুঝতে পারতেছি যে এই প্রতিষ্ঠানের যে চুক্তিপত্র সেটাতে মুনাফা বন্টনের হার উল্লেখ করা নাই। তাহলে আমাদেরকে এই যে 13B চ্যাপ্টার 3 পার্টনারশিপ অ্যাক্টের এইটা আমাদের অনুসরণ করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে যদি প্রফিট হয় তাহলে প্রফিট ভাগ করে নিবে, আর যদি লস হয়, তারপরের লাইনটা হচ্ছে কি, অ্যান্ড শ্যাল কন্ট্রিবিউট ইকুয়ালি টু দ্য লসেস সাস্টেইনড বাই দ্য ফার্ম। যদি প্রতিষ্ঠান লস সাফার করে থাকে, যদি প্রতিষ্ঠানের ক্ষতি হয়, ক্ষতিটাও তারা সমানভাবে বহন করবে। কথা ক্লিয়ার? এটাকে তো জি স্যার। অসুবিধা নাই। তাহলে এইটাকে দেখো, তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু প্রেজেন্ট করবা এই বিষয়গুলো, যে কিভাবে করবা আমি কিন্তু সেটাও বলে দিচ্ছি। যে আমাদের যে সহায়ক তথ্য সেটা হলো কি, আবুল, আব্দুল আর আসাদুল, এদের যে অংশীদারি ব্যবসা, এদের পত্রে মুনাফা বন্টনের হার উল্লেখ করা নেই, এটা সহজেই অনুমান করা যাচ্ছে। ফলে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদেরকে অংশীদারি আইন 1932 অনুসরণ করতে হবে। এবং সেটার চ্যাপ্টার 3 13B তে বলা হচ্ছে যে যদি মুনাফা বা ক্ষতি হয় প্রতিষ্ঠানের, তাহলে মুনাফা হলে সে মুনাফা পাবে, আর যদি ক্ষতি হয় সেটা তাকে কন্ট্রিবিউট করতে হবে। বোঝা গেছে? তাহলে এইভাবে করে জি তোমরা স্যার। তোমাদের নিজেদের মতো কায়দায় সাজায় নিবা। চারটা পয়েন্ট আগে দেখতে হবে যে আমাদের এই যে যে ব্যবসা প্রতিষ্ঠান, এদের এদের এই অঙ্কের মধ্যেই চারটা পয়েন্ট আমরা পাই কিনা। আমি একটা পয়েন্টে যে কিন্তু তোমাদের বলে দিলাম। এবার 2 নাম্বারটা দেখো, ঋণের উপর সুদের হার কত হবে। এখানে ঋণ নিয়েছেন না একজন, একজন ঋণ দিয়েছেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করে। কিন্তু এই ঋণের উপরে কত পার্সেন্ট হবে রেট কি দেওয়া আছে এই অঙ্কে? আর তাদের না স্যার। চুক্তিপত্র আমাদের হাতে নেই, এই প্রতিষ্ঠানের চুক্তিপত্র আমাদের হাতে নেই, কিন্তু যদি চুক্তিপত্রের বিষয়টা থাকতো তাহলে এই অঙ্কেও আসতো, যে চুক্তিপত্রে উল্লেখ আছে যে এত পার্সেন্ট সুদ দিবে। যেহেতু চুক্তিপত্রে নাই সেহেতু এই অঙ্কের ভিতরে আসে নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তাহলে চুক্তির অবর্তমানে করণীয়, মানে চুক্তিতে যদি এই বিষয়টা নাই যেহেতু, সেহেতু আমাদেরকে যেটা করতে হবে, 1932 সালের অংশীদারি আইন অনুসরণ করতে হবে। এবং সেখানে চ্যাপ্টার 3 13D তে বলা হচ্ছে, আ পার্টনার মেকিং for the purpose of the business any payment or advance beyond the amount of capital he has agreed to subscribe is entitled to interest thereon at the rate of 6% per annum. একটু কঠিন স্যার কঠিন লাগতেছে, বাট পুরা ক্লজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যে স্যার 6% এর কথা বলা হয়েছে। হ্যাঁ বলো। স্যার ওই একজন স্যার জয়েন দিছে স্যার। কিসে আমার এখানে জয়েন করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই তোমরা মডারেটর যারা আছো মনে হয় তো অ্যাডমিট করে দিতে পারো, দেখো তো। সাকিব নাম।
হ্যাঁ, তা মডারেটর যারা আছো, ওই যে রিপন, হ্যাঁ তুমি অ্যাডমিট করতে পারবা বোধহয়, দেখো তো অ্যাডমিটে ক্লিক আসে নাকি। আমাকে যে স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে হবে অবশ্য। এই সাকিব সাহেবকে নিয়ে এত পরে কেন? হ্যালো, হ্যালো লাভলি গাই, সাকিব ওকে জয়েন করছে দেখো তো। জি স্যার, ও জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাই আবার। তাহলে মূলধনের সুদ চলে গেল, তারপরে আমরা সরি ঋণের উপরে সুদ। তাহলে আমরা এই যে এই অ্যাক্টের বলে কিন্তু আমরা এটাকে ডিসকাস করতে পারবো যে এই যে আবুল আর আসাদুল এদের যে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে তারা একজনের কাছ থেকে ঋণ নিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু ঋণের সুদের হার তাদের চুক্তিপত্রে উল্লেখ নেই। এমত অবস্থায় কি করতে হবে? 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% হারে সুদ ধরতে হবে, এবং এটা চ্যাপ্টার 3-13D এই ক্লজ অনুযায়ী করতে পারবো এটা। তাহলে এটা আর আমার বোঝানোর দরকার নাই, ঠিক আছে? নিজেদের মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করবো এই বিষয়গুলো। আমরা 3 নম্বর পয়েন্টটাও দেখি যে মূলধনের উপর সুদ ধরতে হবে কি না। এই এই অঙ্কটা পড়ে মূলধনের সুদ পাওয়া গেছে কোথাও? না আমি স্যার। অঙ্ক করতে যাচ্ছি না, এমনিতে অনেক সময় লাগবে পুরো ব্যাপারটা আলোচনা করতে, এই জন্য অঙ্ক তোমরা আমি জানি যে পড়ছো সবাই, বা যেহেতু করে করে ফেলছো অনেকেই। দেখো তাহলে পুরো অঙ্কটার মধ্যে কিন্তু মূলধনের সুদের কথা উল্লেখ নেই, আছে? না স্যার। হ্যাঁ, তাহলে যে বিষয়টা চুক্তিপত্রে নাই, এই অঙ্কে নাই মানে কি এদের যে চুক্তিপত্র সেটাতেও নিশ্চিত নাই। তাহলে ওদের চুক্তিপত্রে যেহেতু এই বিষয়টা নাই, মূলধনের উপর সুদ ধরতে হবে কিনা, সেক্ষেত্রে আমরা 1932-30C অফ চ্যাপ্টার 7 এই on the capital subscribed by him, such interest shall be payable only out of profit। এর মানে হলো যে কোনো অংশীদার মূলধনের উপর সুদ পাবে, আহ, এবং সেটা যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে, এবং কেবলমাত্র প্রতিষ্ঠান যদি লাভ করে। বুঝতে পারছো? জি স্যার। যে পার্টনারের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের উপর যদি ওদের চুক্তিপত্রে 5% হোক 10% হোক যদি উল্লেখ থাকতো, তাহলে ওরা, এবং প্রফিট হলে, লস করলে তাকে সেক্ষেত্রে মূলধনের উপর সুদ দিত না। এখানে সেই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে মূলধনের সুদের ক্ষেত্রে পার্সেন্টেজটা চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে, তার মানে তারা মূলধনের সুদ পাবে না, তাই না? অংশীদারি আইন অনুযায়ী যেমন ঋণের ক্ষেত্রে 6% উল্লেখ করে দেওয়া আছে, মূলধনের সুদের ক্ষেত্রে সেটা কিন্তু নাই, এবং বলা হচ্ছে যে সেটা চুক্তিতে থাকতে হবে। ওকে ফাইন, আমরা 4 নাম্বার পয়েন্টে চলে যাই যে ব্যবসা পরিচালনার দায় দায়িত্ব কার হবে। এই যে যে প্রতিষ্ঠান আবুল, আব্দুল, আসাদুল, এরা 3জন পার্টনার। এই 3জনের মধ্যে 3জনই কি ব্যবসা পরিচালনা করে, নাকি একজন ব্যবসা পরিচালনা করে? কোথায় লেখা আছে এটা? অঙ্কটা পড়ো তো মাঝের দিকে, যে 2000 টাকার পণ্য উত্তোলন করেন, তারপরের লাইন থেকে পড়ো তো। দেশের আবুল কারবার পরিচালনা করেন। হ্যাঁ হ্যাঁ। হুম, তার মানে কি যে পাওয়া গেল না একজনকে যে ব্যবসা পরিচালনা করে কি তাহলে? মিস্টার আবুল। স্যার আবুল। এবং এ কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। খেয়াল করছো? তাহলে জি স্যার। তাদের চুক্তিপত্রে উল্লেখ আছে না, শুধু আবুল সময় দেবে, ব্যবসা পরিচালনা করবে সে, এবং তাকে এজন্য প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে বেতন বাবদ। তাদের মধ্যে একটা ইন্টারনাল চুক্তি হয়েছে। তাহলে আমরা দেখো, যদি এই বিষয়টা যদি না থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা তখন 1932 সালের অংশীদারি আইনটা দেখতাম। এই যে চ্যাপ্টার 3-12 নম্বর ক্লজে বলা হচ্ছে যে সাবজেক্ট টু দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স
এভরি পার্টনার হ্যাজ এ রাইট টু টেক পার্ট ইন দ্য কন্ডাক্ট অফ দ্য বিজনেস। বলা হচ্ছে যে প্রত্যেকটা অংশীদারের, রাইট মানে হলো অধিকার, ব্যবসা পরিচালনা করার অধিকার আছে। বি নম্বরে বলা হচ্ছে এভরি পার্টনার ইজ বাউন্ড টু অ্যাটেন্ড diligently to his duties in the conduct of business। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা পার্টনার বাধ্য। এরপরে আরো ডিটেল বলা আছে, আমি তো পুরাটা তোমাদের এখানে দেইনি। সেখানে বলা হচ্ছে যে সে যদি নিজে না পারে তার এজেন্টকে দিবে। আমরা এখানে যে কয়জন ক্লাস করতেছি, আমাদের যদি একটা অংশীদারি ব্যবসা থাকে, আমরা সবাই কি এর জন্য সমানভাবে আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে না? যে ব্যবসা পরিচালনা করার দায়িত্বটা আমাদের 5 জনের, বা আমরা যে কজন আছি এখন, তাই না? তো আমি যদি না পারি, আমি অসুস্থ থাকলে আমি আমার প্রতিনিধির মাধ্যমে ব্যবসাটাকে কন্ডাক্ট করব, সেইটা। কিন্তু এই মিস্টার আবুল, মিস্টার আব্দুল আর মিস্টার আসাদুল এরা কি করছে, এরা চুক্তিপত্রে উল্লেখ করছে যে আব্দুল আর আসাদুল সময় দিতে পারবে না। তাহলে ব্যবসায় সময় দেবে শুধু কে? আবুল। আবুল কারবার পরিচালনা করবে এবং তাকে আমরা 2500 টাকা করে বেতন দেব ব্যবসার থেকে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে জি স্যার। তোমরা এই জিনিসটাও কিন্তু উপস্থাপন করতে পারো। এরকম আরো অনেক পয়েন্ট আছে যেগুলো তোমরা এই 4টা পয়েন্ট আকারে অঙ্কটা দিছে ওরা। এই যে যে সহায়ক তথ্য দেওয়া আছে, এই প্রবলেমের উপকে বেস করেই তোমাকে ডিসিশন গুলা দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি কিন্তু ক নাম্বারটা পুরোপুরি সমাধান করে দিলাম তোমাদেরকে। এরপরে আমরা যদি খ নাম্বারে আসি, খ নাম্বারে রুব্রিক্সটাতে বলা হচ্ছে সঠিকভাবে সম্পন্ন করলে, এবং খ নাম্বারে চাওয়া হচ্ছে যে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করণ। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারো, একটু উত্তর দিয়ে তারপরে এটা ডিসকাশনে যাব। কারো কোনো প্রশ্ন নাই? সবাই চুপচাপ? আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমি তোমাদের দেখতে পাচ্ছি না যে আসলে এই মুহূর্তে কে কে আছে আমার সঙ্গে। আচ্ছা, আমি একটু দেখে আসি তারপর, তাই না? আচ্ছা, তাহলে বিপ্লব আছে, মাহিম আছে, সাকিব। সাকিব রেসপন্স করো। জি স্যার। হ্যাঁ, তাহলে সাকিব বলো তো, মানে তুমি তো পরে আসছো, তোমার এই সম্পর্কে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো আমাকে। হ্যাঁ, ফার্স্টে ওইটা তো আপনি এতক্ষণ যেটা বুঝাইছেন ওইটা বুঝি নাই। এটা বোঝো নাই নাকি বুঝতে জি পারছো? স্যার। তারপরে শাকিল। স্যার না, তেমন কোনো সমস্যা হয়নি স্যার, করছি অঙ্ক। না, অঙ্ক তো সবাই পারবা, অঙ্ক না পারার কিছু নাই, কিন্তু আমি আজকে যেভাবে বললাম, হ্যাঁ, যে তুমি তোমার হ্যাঁ স্যার, ক নম্বরে তো স্যার আমি ভুল করছিলাম। ওই হ্যাঁ বলো। মানে স্যার প্রশ্ন অনুযায়ী স্যার আমি করছিলাম না, যে সহায়ক তথ্য না, ওইভাবে করিনি আমি। হ্যাঁ, ব্যবহার করতে হবে স্যার। সহায়ক তথ্য অনুযায়ী করবো, তাহলে তোমার আর নম্বর কাটার জায়গা থাকবে না স্যারের। হ্যাঁ, কারণ ওইরকম কারণ তো 20-25টা দিয়ে দেওয়া যাবে, কারণ পুরা সংবিধান তো অনেক বড়। হ্যাঁ স্যার। পুরা সংবিধান প্রায় 27-28 পৃষ্ঠার সংবিধান, অনেকগুলা চ্যাপ্টার, অনেকগুলা ক্লজ। তো অত বড় সংবিধানে তো অনেক কারণ খুঁজে পাওয়া যাবে ওরকম, যেগুলো চুক্তিপত্রে থাকবে না অথচ সংবিধানে আছে, সেগুলো তো পাওয়া যাবে অনেক। সংবিধান মানে তোমার অংশীদারি আইনের কথা বলছি আমি। হ্যাঁ স্যার। তো আমরা দেখো এবার খ নাম্বার সমস্যাটা সমাধান করি। আমি তোমাদের এখানে আসলে
যে ছক অঙ্কন এগুলো কিন্তু আমি দেখানোর জন্য এখানে আসি নাই। তোমার সমস্যা যেখানে আমি সেই জিনিসটা আমি আইডেন্টিফাই করার জন্য এই ক্লাসটা কিন্তু। এই জন্য তোমার সমস্যাটা তুমি প্রেজেন্ট করবা, তুমি উপস্থাপন করবা যে স্যার আমার এখানে সমস্যা হচ্ছে, এইখানে সমাধানটা কি হবে। হ্যাঁ, আজকে এই লাস্ট কালকে তোমাদের জমা দিতে হবে, কাল পরশু, তাই না? তো আহ, দেখো আমরা নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই এটা পারো। তো আমি বেসিক কনসেপ্টটা তোমাদের এখানে ডিসকাস করব। সেটা হচ্ছে যে লাভ লোকসান হিসাব এর আরেকটা নাম আছে, সেটা কি? আমরা নর্মালি যখন ডাবল এন্ট্রি সিস্টেম ফলো করি, যখন আমরা যে অ্যাকাউন্টিং সাইকেলটা অনুসরণ করি, তখন একতরফা এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোম্পানি ব্যবসা, এই প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের জন্য অ্যাকাউন্টিং সাইকেলটা একই না? অ্যাকাউন্টিং সাইকেলটা কি একই রকম? ইনকাম স্টেটমেন্ট করা হয় না, আয় বিবরণী বা আয় হ্যাঁ, সারাংশ তৈরি করা হয় না, জি স্যার। তারপরে তারপরে ফাইন্যান্সিয়াল পজিশন স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট তৈরি করা হয়। তো এই অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও তাই। তো ওই আয় বিবরণী আয় বিবরণীটাকে বলা হচ্ছে লাভ লোকসান হিসাব। এটা হলো ব্রিটিশ মেথড অনুযায়ী আগে এই নামে ডাকা হতো, সেটাই এখন প্রচলিত আছে আর কি। তাহলে দেখো, আয় বিবরণী করার পর আমরা একটা নিট লাভ পাই। তো সেই নিট লাভের সাথে বেশ কিছু বিষয় অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অসমন্বিত থেকে যায়। তো সেই বিষয়গুলোকে সমন্বয় করার জন্য আমাদেরকে আরেকটা হিসাব করতে হয়, সেটার নাম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। দেখো নাম্বারে সেটার কথা বলা হচ্ছে না, যে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। জি এবং এখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে আমাদেরকে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে আমরা একটু তথ্যগুলো দেখে আসি। যে প্রথমে বলা হচ্ছে যে 2020-এর 1 জানুয়ারিতে কে কত টাকা মূলধন দিছে সেটা। তাহলে এই বিষয়টা কি লাভ লোকসান বন্টন হিসাবের সাথে জড়িত? লাভ লোকসান বন্টন হিসাবে কি এটা আমরা মানে আনার প্রয়োজন আছে? না স্যার। লাভ লোকসান বন্টন হিসাবে আমাদেরকে নিয়ে আসতে হবে নিট লাভটা, তাই না? হ্যাঁ এবং সেটা আছে শেষ লাইনে, দেখো যে আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ আছে হচ্ছে 1,10,000 টাকা। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং সাইকেলের যে আয় বিবরণী থেকে আমরা যে নিট লাভটা পেয়েছিলাম, সেই নিট লাভটা অ্যাকুরেট না। সেই নিট লাভের সাথে আরো কিছু বিষয় সমন্বয় দরকার, ঠিক কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ সেই জন্যই তো আমরা এই যে লাভ লোকসান বন্টন হিসাবটা প্রস্তুত করব এখন। আর এখানে মোবাইল দিয়ে পড়াচ্ছি তোমাদের, যার ফলে এইভাবে সম্ভব না আর কি। হ্যাঁ, তো দেখো নিট লাভ আছে হচ্ছে 1,10,000 টাকা। তো এর সঙ্গে ওই যে আবুলের বেতন ডেবিট করা হয়েছে, তার মানে ওই বিষয়টা সমন্বিত হয়ে গেছে নিট লাভ থেকে। ঠিক আছে, আবুলের বেতনটাকে আমরা নিট লাভে লাভ লোকসান বিবরণীতে ডেবিট করেছি। তার মানে কি এই যে যে নিট লাভটা পেয়েছি 1,10,000 টাকা, এইটা এই বেতন ব্যয়টা সমন্বয় করার পরে পরে তাহলে যে বিষয়গুলো সমন্বিত হয়নি আমাদেরকে সেগুলো চিহ্নিত করতে হবে এই অঙ্ক থেকে। তো আমরা অঙ্কের প্রথম লাইনে পেলাম ক্যাপিটাল, ওইটা এখানে আসার প্রশ্নই ওঠে না। তারপরে বলা হচ্ছে যে আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করে। তাহলে নগদ উত্তোলনটা কি এখানে আসবে লাভ জি স্যার লোকসান আসবে। বন্টনে? নগদ উত্তোলনটা আসবে? জি স্যার আসবে। স্যার আজ তো আচ্ছা, নিট লাভে আমরা কি পাই? আয় এবং ব্যয়ের পার্থক্যটাই তো নিট লাভ, তাই না? জি স্যার। তাহলে বেতন হচ্ছে একটা ব্যয়, এই জন্য সেটাকে ডেবিট করা হয়েছিল। তার মানে সমন্বয় করা হয়েছিল নিট লাভের সঙ্গে। যদি সেটা না করা হতো সেটাকে কিন্তু আমাদের এখন সমন্বয় করতে হতো। তাহলে এটা খেয়াল রাখবে যে আয় এবং ব্যয়গুলোই কেবলমাত্র কিন্তু এখানে আসবে, কিন্তু উত্তোলনটা কি আয় ব্যয়ের মধ্যে পড়ে? হ্যাঁ, উত্তোলনটা কি না আয় স্যার। ব্যয়ের মধ্যে পড়ে? উত্তোলনটা কোন হিসাবের মধ্যে পড়ে?
উত্তোলনটা হচ্ছে মালিকানা সত্ত্বের মালিকানা মধ্যে সত্ত্ব। পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু এখানে প্রভাব ফেলবে না, নিট লাভকে প্রভাব ফেলবে না এটা। তারপরে আমরা দেখি যে আসাদুল বছরের মাঝামাঝি সময়ে 2000 টাকার পণ্য উত্তোলন করে। তাহলে এটাও তো একটা উত্তোলন, তাই না? পণ্য উত্তোলন ও তো একটা উত্তোলন উত্তোলন না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এটাও তো মালিকানা সত্ত্ব হিসাব, এটা কি আসবে নিট লাভের সাথে সমন্বয়ের জন্য? হ্যাঁ স্যার, আসবে। আসবে কেন? স্যার স্যার ওটা এই সুদ করতে হবে, সুদ করে তারপরে না দেখো, আমরা যখন মনে করো আমরা এই লাভ লোকসান বন্টন করতেছি না, আমরা আয় বিবরণী তৈরি করতেছি, তখন আমাদের যদি এরকম থাকে যে পণ্য উত্তোলন সমন্বয় যদি থাকে, তখন আমরা কি করি? ক্রয় থেকে বাদ দিয়ে দেখাই না পণ্য উত্তোলনকে? হ্যাঁ স্যার। তাহলে ক্রয় থেকে কেন বাদ দিয়ে দেখাই? যে ক্রয় ব্যয় যেটা ছিল, ক্রয় ব্যয়টাকে কমিয়ে দেই আমরা, যে এই পণ্য উত্তোলনের এই অংশটুকু তো ব্যয়ের মধ্যে যাবে না, এই জন্য আমরা ক্রয় ব্যয়কে কমিয়ে দেই, ঠিক না? তাহলে দেখো, এই এই পণ্য উত্তোলনটা ওই আয় বিবরণীতে সমন্বিত হয়নি, ক্রয় থেকে বাদ দেওয়া হয়নি, তাই আমরা এই লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট পাশে দেব। তাহলে কি আয় বৃদ্ধি পায় না? মোট আয় বা নিট লাভ বৃদ্ধি পায় না? হ্যাঁ স্যার। মিম রেসপন্স করো তো মিম। আমার কথা একটু জটিল হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? আমি কিন্তু এই যে লাভ লোকসান বন্টন হিসাবের আগের হিসাবটা নিয়ে কথা বলতেছি। আমরা এর আগে যে লাভ লোকসান হিসাবটা তৈরি করেছি বা আয় বিবরণীটা তৈরি করেছি, সেখানে ক্রয় বিক্রয় এই ধরনের আইটেম ছিল, এবং সেখানে পণ্য উত্তোলনটা কিন্তু ক্রয় থেকে বিয়োগ করা হতো। সেই কাজটা যেহেতু ইতপূর্বে করা হয়নি, সেই তো আয় হিসেবে যোগ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এনিওয়ে, তারপরে দেখো আমরা আহ 2000 টাকার পণ্য উত্তোলন, তারপরে আবুলের বেতনের কথা বলা হচ্ছে যে আবুল বেতন পাবে 2500 টাকা প্রতি মাসে। তাহলে বছরের তার একটা অ্যামাউন্ট আসবে। তাহলে এই বেতনটা কিন্তু ডেবিট করা হয়েছে, একদম শেষ লাইনে বলা হচ্ছে বেতন ডেবিট হয়ে গেছে। তার মানে এই বেতনটা সমন্বিত, এই নিট লাভ যে 1,10,000 টাকা আছে, এটার সাথে অলরেডি অ্যাডজাস্টেড অবস্থায় আছে। তাহলে এটা কিন্তু আনার প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে দেখো বলা হচ্ছে যে আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন, আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। তাহলে এই ঋণের উপরে সুদ ধরতে হবে, আমরা জানি সেটা হলো 6%, কেননা এখানে পার্সেন্টেজ উল্লেখ করা নাই, এবং মূলধনের উপরে যে কত পার্সেন্ট করতে হবে সেটা উল্লেখ করা নাই, ফলে মূলধনের উপরে আমরা সুদ ধরবো না, কিন্তু ঋণের উপরে সুদ ধরবো, তাই না? জি স্যার, হ্যালো, ঋণের উপর 6% সুদ ধরবে। হ্যাঁ, তাহলে তাহলে ঋণ আছে হচ্ছে 10,000 টাকা আসাদুলের ঋণ। এর উপরে যদি তোমরা 6% যা আসে, এবং সেটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস তোমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবে না, তোমাদেরকে 9 মাসের উপরে করতে হবে, ঠিক আছে? এখন জি স্যার। দেখো, এখানে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা এখন তৈরি করতেছি লাভ লোকসান বন্টন হিসাব, এবং এইখানে আমরা সুদের শিরোনাম কি হবে? আমরা একটা ওইখানে যে শিরোনাম, হ্যাঁ, শিরোনাম দিয়ে তারপরে আমরা লিখি না, নিচে ঋণের সুদ লিখি, সেটাকে ঋণ হিসাব লিখবো নাকি চলতি হিসাব লিখবো? স্যার ঋণ হিসাব লিখবো। বলো তো, এক একজন পার্সোনাল ওপিনিয়ন দাও। স্যার ঋণ হিসাব। আসাদুলের ঋণ হিসাব। আর কোনো মতামত?
আসাদুলের মূলধন হিসাব লেখা যাবে না, বা আসাদুলের চলতি হিসাব লেখা যাবে কিনা? স্যার চলতি হিসাব লেখা যায়। চলতি হিসাব লেখা যায়। আর জি কেউ? স্যার। মানে সবাই আমরা মোটামুটি বেশি জোর দিচ্ছি যে আসাদুলের ঋণ হিসাব লিখতে হবে, আর একজন বলল যে আসাদুলের চলতি হিসাবটাও লেখা যায়, কিন্তু মূলধন হিসাব, আসাদুলের মূলধন হিসাব কি লেখা যাবে? না স্যার, সেটা লেখা যাবে না। আচ্ছা, দেখো ঋণ আর মূলধন কিন্তু দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? ঋণ এবং মূলধন দুইটা আলাদা জিনিস। আসাদুল মূলধন দিয়েছে কত টাকা? 2 লক্ষ টাকা মূলধন দিয়েছে, আর ঋণ হিসেবে এই প্রতিষ্ঠানে সে দিয়েছে 10,000 টাকা। দুইটার আলাদা আলাদা হিসাব রাখতে হবে। ক্লিয়ার? আসাদুল মূলধন দিছে 2 লক্ষ টাকা, আসাদুলের মূলধন হিসাবে যাবে সেই 2 লক্ষ টাকা। আসাদুল প্রতিষ্ঠানের ঋণ দিচ্ছে 10,000 টাকা, আসাদুলের ঋণ হিসাবটা আলাদা মেনটেন করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে কোনো প্রতিষ্ঠান স্থায়ী মূলধন অনুসরণ করে বা স্থিতিশীল মূলধন অনুসরণ করে, অর্থাৎ তারা পরিবর্তনশীল, তারা অংশীদারি চলতি হিসাব নামে আর একটা হিসাব রাখে। ঋণ হিসাবটাই আমরা দেব এবং এটাই মোস্ট অ্যাকুরেট, ঠিক আছে? তবে যদি এই প্রতিষ্ঠান ঋণ হিসাব মেনটেন না করে, যদি আসাদের ঋণ হিসাব না খোলে, তাহলে এই বিষয়টাকে সে আসাদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে। তো তোমার হাতে সবকিছু, তুমি যদি এটাকে শিরোনাম দেখাও যে আসাদের ঋণ হিসাব, এবং পরে যখন চলতি হিসাব তৈরি করলে, যে গ নাম্বার রিকোয়ারমেন্টে আসাদুলের চলতি হিসাব, তখন তুমি ঋণের সুদটাকে এই চলতি হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত করবা না, কেননা তুমি তো তার ঋণ হিসাব আলাদা মেনটেন করছো, সেইখানেই তুমি তার ঋণের সুদটা দেখাবা। স্যার স্ক্রিন আমার দিয়ে মানে কথা বুঝতে দেখা পারছো সবাই? স্যার লেখাটা হ্যাঁ, দেখা যাচ্ছে। লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি আর সমস্যা হবে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব করতে? কমিশন নির্ধারণ করতে পারবো না আমরা? জি স্যার পারবো। স্যার উত্তোলনের সূত্র যদি একটু বলতেন কত হবে? আচ্ছা, উত্তোলনের সুদ দেওয়া আছে প্রতি মাসে 1200 টাকা, তাই না? কিন্তু ডেট দেওয়া নাই, সেক্ষেত্রে করণীয় কি? 6 হ্যাঁ, মাসের সুদ ধরতে হবে তো। 6 মাসের 6 মাস। 6 মাসে। হ্যাঁ, তাহলে তুমি 12 দিয়ে 500-কে গুণ করবা, তারপরে 6 মাসের ইন্টারেস্ট। জি স্যার। আর যদি ডেট উল্লেখ করতো তাহলে আমরা সে ডেট ওয়াইজ করতাম, মাসের প্রথমে বা মাঝামাঝি বা শেষে, তাই না? 2 মাস অন্তর অন্তর নাকি 3 মাস, এভাবে যদি উল্লেখ থাকতো সেই ক্ষেত্রে ভিন্ন আসতো। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমরা খ নম্বরে অসুবিধা হবে না। গ প্রস্তুত করতে বলা হচ্ছে। তাহলে আমরা চলতি হিসাবটা একটু বলো তো কেউ, চলতি হিসাব বলতে আসলে কি বোঝো? এটা কেন প্রয়োজন হয় মেনটেন করার? ইয়ে বলো, বিপ্লব বলো। স্যার হ্যাঁ, ভার্চুয়ালি পড়ানো আসলে কঠিন, বুঝছো? এখানে তোমাদেরকে আসলে অনেক কিছু দেখানো যেত। হ্যাঁ বলো তো বিপ্লব, বলো। হ্যালো। স্যার হ্যাঁ, চলতি হিসাবটা আমরা কেন রাখি? মানে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের চলতি হিসাবের প্রয়োজনটা কখন হয়? চলতি হিসাব তো নাও রাখা যায়, শুধু মূলধন হিসাব করলে হয় না। স্যার আমরা যখন স্থিতিশীল মানে স্থায়ী হিসাব অনুসরণ করি।
স্থির মূলধন পদ্ধতি অনুসরণ করি তখন তো হ্যাঁ, যখন স্থির মূলধন পদ্ধতির যদি চুক্তিতে উল্লেখ করে যে আমাদের ক্যাপিটালের কোনো চেঞ্জ হবে না, আমরা শুরুতে যে 2 লাখ টাকা ক্যাপিটাল দিছি এটা সারা জীবন এই 2 লাখ টাকাই ক্যাপিটাল দেখাবে, তখন যেটা হয় সেটা হলো যে প্রতি বছর প্রফিটের একটা অংশ কি হয় মূলধনের সাথে যোগ হয়ে যায় না, কিন্তু ওই স্থির পদ্ধতিতে মূলধনের সাথে তখন যোগ করা যায় না। তখন এই যে মুনাফার অংশ, বেতন, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এই টাইপের যে আইটেম গুলো থাকে, হ্যাঁ, সেইগুলোর হিসাব করার জন্য তখন আলাদা একটা হিসাব রক্ষা করার প্রয়োজন পড়ে, সেটার নাম হলো অংশীদারদের চলতি হিসাব। এখন এই অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ঋণের সুদ আইটেমটা আসতে পারে। কোন ক্ষেত্রে আসতে পারে? যদি এই প্রতিষ্ঠান আলাদাভাবে ঋণ হিসাব মেইনটেইন না করে। যেমন আমাদের এই অঙ্কে একজন ঋণ দিছে না 10,000 টাকা, জি স্যার। এখন এই আসাদুলের ঋণের হিসাব যদি এই প্রতিষ্ঠান আলাদাভাবে মেইনটেইন না করে, সেই ক্ষেত্রে এই যে ঋণের সুদ বা ঋণ, এই হিসাবটা ঢুকে যাবে কিসের মধ্যে? অংশীদারদের চলতি হিসাবের মধ্যে ঢুকবে, কেননা এটার জন্য তো আলাদা কোনো হিসাব রাখা হচ্ছে না। কথা আমার বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে তোমরা লাভ লোকসান বন্টন হিসাবটা যেভাবে করলে, এই যে ঋণের সুদের শিরোনাম যেটা দিবে এটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে অনেক কিছু। তুমি যদি এখানে আসাদুলের ঋণ হিসাব দাও শিরোনামটা, তাহলে কিন্তু এই যে এখানে যে চলতি হিসাব আসাদুলের, এখানে কিন্তু তখন আর ঋণের সুদটা আসবে না। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি কিন্তু স্যার। তুমি যদি এই লাভ লোকসানে খ নাম্বার রিকোয়ারমেন্টে যদি দাও যে আসাদুলের চলতি হিসাব, তখন কিন্তু ঋণের সুদ এখানে নিয়ে আসতে হবে, কেননা তুমি এই ক্ষেত্রে তুমি ঋণের আলাদা হিসাব রাখতেছো না, চলতি হিসাবের মাধ্যমে রাখতেছো। তবে অ্যাকাউন্টিং প্র্যাকটিস সাপোর্ট দেয় হচ্ছে যে ঋণ হিসাব আলাদা রাখতে হবে। আসাদুলের ঋণ হিসাব, হ্যাঁ, এবং এই গ নাম্বারে এসে আমরা কিন্তু ঋণের সুদটাকে অন্তর্ভুক্ত করব না চলতি হিসাবের মধ্যে, এটাই আমাদের জন্য বেস্ট হবে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি তাহলে পরেরটায় যাই। এটা এখানে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। এই গ নাম্বারের রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন নাই বোঝা যাচ্ছে। আমরা ঘ নাম্বারে আসি, যে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন প্রস্তুত করতে বলা হচ্ছে। তাহলে এখানে উল্লেখ করে দিচ্ছে যে স্থিতিশীল মূলধন পদ্ধতি মানে হচ্ছে মূলধনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই মানে বেসিক্যালি মূলধন রক্ষার দুইটা পদ্ধতি, একটা হলো স্থিতিশীল পদ্ধতি আর একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি, তাই না? জি স্যার। তাহলে এখানে এই যে মিস্টার আবুল বছরের শুরুতে দিছে 3 লক্ষ টাকা মূলধন, এইটা কিন্তু 5 বছর পরেও তার এটা শো করবে যে আবুলের মূলধনের পরিমাণ 3 লক্ষ টাকা। 10 বছর পরে যেও এটা শো করবে যে আবুলের মূলধনের পরিমাণ 3 লক্ষ টাকা। ঠিক আছে? যদি সে অতিরিক্ত মূলধন আনয়ন করে সেটাও যোগ হবে তার সঙ্গে। এই যে একজন অতিরিক্ত মূলধন দিছে না, সে কে? আবুল 20,000 টাকা অতিরিক্ত মূলধন দিছে। তাহলে আবুলের ছিল প্রথমে 3 লক্ষ টাকা, পরে সে আরো একটা কোন ডেটে যেন সে আরো 20,000 টাকা দিছে, তাহলে তার কিন্তু এই আজীবন শো করবে 3,20,000 টাকা এই পদ্ধতিতে, স্থিতিশীল পদ্ধতিতে। আর এরপরে আমরা নাম্বারে দেখবো যে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, অর্থাৎ এইখানে কিন্তু চলতি হিসাব রাখার সুযোগ নাই, অর্থাৎ মূলধনের সাথে মুনাফার অংশ যোগ হচ্ছে বা অন্যান্য প্রাপ্তি যেগুলো, যেমন কেউ বেতনটা যোগ হচ্ছে, আবার সে যদি টাকা উঠায় নেয় বা পণ্য উত্তোলন করে তাহলে তার মূলধনের পরিমাণটা কমে যাচ্ছে, অর্থাৎ তার মূলধনটা ফ্লাকচুয়েট করবে। বছরের শুরুতে 3 লক্ষ টাকা ছিল বা এবছর 3 লক্ষ টাকা, আগামী বছর সেটা চেঞ্জ হয়ে বেড়ে 4.5 লক্ষ টাকা হয়ে গেছে, তারপরের বছর 5 লক্ষ টাকা হয়ে গেছে, এইভাবে করে চেঞ্জ হতে থাকবে। তো এটাও আশা করি তোমরা বুঝতে পারবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে এবার করতে পারো, অনেকক্ষণই তো কথা বলতেছি।
স্যার হ্যাঁ, স্যার অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে ফ্লুট ব্যবহার করা যাবে অল্প সমস্যা হলে? ফ্লুইড ব্যবহার করার কি দরকার, একটা দাগ দিয়ে দিলেই তো হয়। কোথাও কাটা গেলে একটা দাগ দিয়ে দিলে সেখানে কাটা মানে এই কালি বারবার লেপ্টে দিয়ে না, একটা দাগ দিয়ে ওটাকে কেটে দাও। তোমার লেখার মধ্যে পরীক্ষার হলেও তো ভুল তো হতে পারে, তাই না? ওটা কোনো জি ব্যাপার স্যার। না। কিন্তু ফ্লুইড দেওয়াটা আমার মনে হয় না দরকার আছে। ফ্লুইড দেওয়াটা অতটা তো বিশেষ অত কাজ না যে ওখানে ফ্লুইড দিয়ে কোনো প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, এরকম কিছু তো না। আর কোনো কোশ্চেন? আপনি ক্যামেরায় আসেন। হ্যাঁ, সেই চেষ্টাই করতেছি, দাঁড়াও দেখি। দেখা যাচ্ছে নাকি আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মাহিম, রিপন, বিপ্লব, সাকিব, তোমাদের কারো কোশ্চেন নাই? শোভন, সুরাইয়া জাহান তো একটা কথাও বললে না। তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার সুরাইয়া জাহান একটা কথা বলছিল মাঝখানে। বলছিল নাকি? স্যার একটা। আর কোনো কোশ্চেন নাই সুরাইয়া? না স্যার, নাই। তাহলে আমরা এক অ্যাসাইনমেন্টে 20 পেয়ে গেলাম আজকে নাকি? জি স্যার। কোশ্চেন যেহেতু Yes, কারণ sir. নাই, ইনশাআল্লাহ স্যার। অবশ্যই পাবো। 20 এ 20। স্যার অ্যাসাইনমেন্টটা পরে যে এটা দিছে এইখানে শুধুমাত্র কি আব্দুল্লের জায়গায় আবুলের এইটা পরিবর্তন হয়েছে? হ্যাঁ আর হ্যাঁ, কি দিছে? ওই একটা ভুল ছিল। হ্যাঁ, ওই নামের একটা ভুল ছিল, ওইটা ওরা পরে সংশোধন করে দিছে। তো তোমরা সবাই কারোর প্রশ্ন নাই যেহেতু, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সঙ্গেই থাকো, কেমন? জি স্যার। স্যার। আর সবাই স্যার, হ্যাঁ, অসুবিধা নাই, তুমি ওটা ইমেইল করে দাও আমাকে, হ্যাঁ, অসুবিধা নেই। আর সবাই যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা। আর জি স্যার। সবচেয়ে বড় হচ্ছে যে স্যার, তোমাদের পরীক্ষাটা হওয়া দরকার। পরীক্ষা হওয়া দরকার। দীর্ঘদিন লেজার বসে আছো, এটা খুবই খারাপ। তো অর্ধেকটাই ঠিক আছে, আমি বিদায় নেব, সবকিছু। অনেক কথা বললাম। ভালো থাকো সবাই, কেমন? জি স্যার। স্যার। গুড বাই আজকে। জি ওকে, স্যার, আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ এভরিবডি।